ক্লাস 12 সেমিস্টার 4 ছাত্রছাত্রীদেরকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের কার্ল ডেনিসের দ্য গ্রিন হাউস এফেক্ট এই কবিতাটিকে পড়াবো। কার্ল ডেনিসের দ্য গ্রিন হাউস এফেক্ট এই কবিতাটি ছেলেমেয়েদের একটু বুঝতে অসুবিধা হয়, তার কারণ এখানে যে টেকনিকটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কনভারসেশনাল মোড। এখানে কথোপকথন ধর্মী একটি ছন্দকে ব্যবহার করা হয়েছে, যেটা ছেলেমেয়েদের একটু বুঝতে অসুবিধা হয়। আমি খুব সহজ ভাষায় তোমাদেরকে এই কবিতাটা তোমাদের মতো করে পড়িয়ে দিচ্ছি। তার যেটা বেসিক থিম সেটা কিন্তু খুব সোজা। গ্রিন হাউস গ্যাসগুলোর মাধ্যমে আমাদের যে বিশ্বে উষ্ণায়ন তৈরি হচ্ছে, অর্থাৎ এই বিশ্ব উষ্ণায়ন, তার ফলে আমাদের এই চিরাচরিত যে সমাজ বা সোসাইটি তাতে ভাঙন ধরছে। কিছু দেশ আমরা দেখছি ধীরে ধীরে ধনশালী হয়ে উঠছে, ক্ষমতাশালী হয়ে উঠছে, এবং বেশ কিছু দেশ ধীরে ধীরে গরিব থেকে গরিবতর হতে যাচ্ছে। অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের যে চিরাচরিত সমাজ ব্যবস্থা তাতে ধস নামছে, এবং যদি এই ঘটনা চলতে থাকে অদূর ভবিষ্যতেই পৃথিবীর যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাবে। সেই বিষয়টাকে খুব সুন্দরভাবে দ্য গ্রিন হাউস এফেক্ট এই কবিতার মাধ্যমে কার্ল ডেনিস উত্থাপন করেছে। এই কবিতাটাকে আমরা খুব সহজে একবার পড়ে নিই। কবিতাটির নাম দ্য গ্রিন হাউস এফেক্ট, কবির নাম কার্ল ডেনিস। কার্ল ডেনিস একজন আমেরিকা যুক্তরাষ্ট্রের কবি, এবং তিনি বর্তমানে বেঁচে রয়েছেন। মানে সাধারণত যে সমস্ত কবিদের কবিতাগুলো আমরা আমাদের পাঠ্য বইয়ে পড়ি বেশিরভাগই সবই মারা গেছেন, কিন্তু কার্ল ডেনিস তিনি একজন জীবিত কবি, তার কবিতা আমরা পড়ছি। কার্ল ডেনিসের লেখার সব থেকে বড় গুণ হলো তার কনভারসেশনাল ল্যাপ। তিনি কথোপকথন ধর্মী ছন্দালঙ্কারের মাধ্যমে তার চিন্তাভাবনাকে আমাদের সামনে উপস্থাপিত করেছেন। আমাদের একাধিক ক্রিয়াকলাপ আমাদের এই পরিবেশ যার মধ্যে আমরা বাস করি তার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলছে। কার্ল ডেনিস তার কবিতার মাধ্যমে আমাদের কার্যকলাপের মাধ্যমে পরিবেশেতে উদ্ভূত সেই সমস্ত নেতিবাচক প্রভাবগুলোকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছে। পোয়েট্রি ইজ মোস্টলি নোন ফর হিজ কোয়াইট ইন্টেলিজেন্স অ্যান্ড মেডিটেটিভ। ডেনিসের কবিতাগুলি তার বুদ্ধিদীপ্ত চেতন এবং চিন্তনেরই বহিঃপ্রকাশ। হিজ ওয়ার্কস মেনলি ডিলস উইথ ফিলোসফিক্যাল আইডিয়াস, অফেন কন্ট্রাস্টিং এভরিডে রিয়েলিটিস উইথ লার্জার কোয়েশ্চেন্স অফ মিনিং, পারপাস অ্যান্ড এক্সিস্টেন্সের প্রত্যেকটি কবিতার মধ্যেই একটা দার্শনিক চিন্তাভাবনার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়, এবং আমাদের এই নিত্যদিনের পৃথিবীতে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনারই কার্যকারণ সূত্র তিনি তার এই কবিতার মাধ্যমে ব্যক্ত করেছেন। কার্ল ডেনিস তিনি একাধিক কবিতার বই লিখেছেন, যেগুলি হলো হাউস অফ মাই ওন, দ্য আউটস্কার্টস অফ ট্রয়, মিটিং উইথ টাইম, অ্যানাদার রিজন, এই সমস্ত একাধিক বিখ্যাত কবিতার বই তিনি লিখেছেন। ক্রিটিসিজম বা সমালোচনামূলক বইও লিখেছেন। পোয়েট্রি অ্যাজ পারসুয়েশন, এই বইটির নাম হলো পোয়েট্রি অ্যাজ পারসুয়েশন। কার্ল ডেনিস একাধিক পুরস্কারে পুরস্কৃত। তিনি 2002 সালে পুলিৎজার পুরস্কার পান তার প্র্যাকটিক্যাল গডস বলে বইটির জন্য। প্র্যাকটিক্যাল গডস বলে বইটির জন্য 2002 সালে কার্ল ডেনিসকে পুলিৎজার পুরস্কারে ভূষিত করা হয়, এবং তিনি আরও একাধিক পুরস্কারে সম্মান। ডেনিসের কবিতা খুব দার্শনিক চিন্তা সমৃদ্ধ, এবং তিনি তার কবিতার মাধ্যমে মানুষের কার্যকলাপ সোসাইটি বা সমাজের উপরে কি কুপ্রভাব বা নেতিবাচক প্রভাব ফেলছে খুব সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন। ডেনিসের কবিতার মধ্যে আমেরিকার একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যবিত্ত শ্রেণীর খুব সুন্দর বর্ণনা উঠে আসে। কার্ল ডেনিস আমরা জানি আমেরিকান কবি, এবং ইন হিজ রাইটিংস এ সার্টেন সেগমেন্ট অফ আমেরিকান মিডল ক্লাস ইজ রিফ্লেক্টেড। তার কবিতার মাধ্যমে আমেরিকার যারা মিডল ক্লাস বা মধ্যবিত্ত শ্রেণী তাদের খুব সুন্দর বর্ণনা তিনি তার কবিতার মধ্যে দিয়েছেন। এগুলো কার্ল ডেনিস সম্পর্কে ইনফরমেশন। যেটা আমাদের বেশি দরকারি সেটা হচ্ছে এই দ্য গ্রিন হাউস এফেক্ট এই কবিতার সম্পর্কে কিছু তথ্য। সেটা হলো দ্য গ্রিন হাউস এফেক্ট ইজ অ্যান ইকো পোয়েট্রি। গ্রিন হাউস এফেক্ট এই কবিতাটি হচ্ছে একটা ইকো পোয়েট্রি। হোয়াট ইজ অ্যান ইকো পোয়েট্রি? Eco poetry is a poetry that emphasizes an ecological or environmental themes, often advocating for a deeper understanding of our connection to nature and aims to change how we think and act in relation to the planet. যে কবিতার মাধ্যমে পরিবেশগত বিভিন্ন রকম তথ্য আমরা পাই তাকে আমরা বলি ইকো পোয়েট্রি। এই কবিতাটি কার্ল ডেনিসের দ্য গ্রিন হাউস এফেক্ট এটা একটি ইকো পোয়েট্রি। ইকো পোয়েট্রি অফেন অ্যাডভোকেটিং ফর আ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার কানেকশন টু নেচার অ্যান্ড এইমস টু চেঞ্জ হাউ উই থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট ইন রিলেশন টু দ্য প্ল্যানেট। ইনফ্যাক্ট ইকো পোয়েট্রির মাধ্যমে মানুষ ও প্রকৃতির যে পারস্পরিক সম্পর্ক, সুনিবিড় যে সম্পর্ক, সেটা খুব সুন্দরভাবে বর্ণিত। দ্য পোয়েম ডিলস উইথ এনভায়রনমেন্টাল কনসার্নস। গ্রিন হাউস এফেক্ট এই কবিতাটি পরিবেশগত বিভিন্ন রকম সমস্যা আমাদের সামনে তুলে ধরে। ইট প্রপোজেস হাউ পভার্টি উইল গ্রিপ পিপল ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। এই কবিতার মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ এই জলবায়ুর যে পরিবর্তন তার মাধ্যমে কিভাবে সমাজেতে
দরিদ্র শ্রেণীর জন্ম হচ্ছে, সমাজের একটা শ্রেণী কিভাবে দরিদ্রে পরিণত হচ্ছে। This poem also deals with how global warming will contribute to the creation of a dystopian future for humanity. এই কবিতার মাধ্যমে আমরা এটাও জানতে পারবো যে কীভাবে বিশ্ব উষ্ণায়ন আমাদের এই যে পৃথিবীর যে চিরাচরিত একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সকে কীভাবে নষ্ট করছে এবং ডিস্টোপিয়ান ফিউচার আমাদের ভবিষ্যতের জন্য একটা অত্যন্ত খারাপ সংকেতকে কীভাবে বহন করে নিয়ে আসছে এই কবিতার মাধ্যমে, সেটাই আমরা জানতে পারি। এই কবিতা শুরুর আগে আরেকটা জিনিস আমাদেরকে জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে হোয়াট ইজ গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট বলতে কী বোঝানো হয়? আমরা সবাই জানি যে সূর্যের আলো আমাদের এই পৃথিবীকে আলোকিত করে এবং এই উষ্ণতা, সূর্য আলো থেকে যে উষ্ণতার জন্ম হয় তা আমাদেরকে বাঁচিয়ে রাখতে, অর্থাৎ মানুষ ও অন্যান্য জীবজন্তুদেরকে, সোসাইটিকে অ্যাজ এ হোল বাঁচিয়ে রাখতে সেই উষ্ণতা সাহায্য করে। কিন্তু সূর্যের আলো ভূপৃষ্ঠে পড়ার পরে আমরা দেখি, ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার পরে সেই আলোটা আবার রিফ্লেক্ট হয়ে বা ভূপৃষ্ঠ থেকে সেটা আবার রিবাউন্ড হয়ে মহাশূন্যের দিকে ফিরে যায়। মহাশূন্যে কিছু গ্যাস রয়েছে, সেই সমস্ত গ্যাস সূর্যের এই আলোর যে প্রতিফলন সেটাতে বাধা সৃষ্টি করে। সূর্যের আলো মহাশূন্যে বিলীন হতে পারে না, তারা ভূমণ্ডলেই থাকে এবং ধীরে ধীরে পৃথিবীকে উত্তপ্ত করে। একেই আমরা বলি বিশ্ব উষ্ণায়ন। এবং যে ধরনের গ্যাস এই ঘটনাটা ঘটাতে সাহায্য করে, সেই সমস্ত গ্যাসগুলোর যে টোটাল এফেক্ট তাকে আমরা বলি গ্রিন হাউস এফেক্ট। গ্যাসগুলো হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এই সমস্ত গ্যাসগুলো আমরা দেখি পৃথিবীতে যে আবহমণ্ডল, সেই আবহমণ্ডলে এই গ্যাসগুলো রয়েছে। এই গ্যাসগুলো এই সূর্যের আলোর প্রতিফলনে বাধা সৃষ্টি করে এবং সূর্যের আলোকে এই ভূমণ্ডলেতেই রেখে দিতে তারা সাহায্য করে। তাদের মাধ্যমে পৃথিবী উত্তপ্ত হয় এবং আমাদের বেঁচে থাকতে সেটা সাহায্যই করে। কিন্তু যদি ভূমণ্ডলে এই ক্লোরোফ্লোরো কার্বন গ্যাসের পরিমাণ বেড়ে যায়, তখন সেখানে একটা বিশাল বড় চাদরের মতো লেয়ার তৈরি হয়, যে লেয়ার ভেদ করে কখনোই সূর্যালোক আর মহাশূন্যে ফিরে যেতে পারবে না। তার ফলে আমরা দেখব ধীরে ধীরে পৃথিবী উত্তপ্ত হয়ে উঠছে। এটাকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন, যে ঘটনাটা ইদানিং ঘটছে। কারণ অত্যাধিক কলকারখানা এবং গাড়ি থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড আর মিথেন এই গ্রিন হাউস এফেক্টকে বাড়াতে সাহায্য করছে। সেই বিষয়টি আমাদের সমস্ত সমাজের জন্য একটা নেতিবাচক বিষয়। সেই বিষয়টিকেই কবি কার্ল ডেনিস খুব সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন। দ্য গ্রিন হাউস এফেক্ট ইজ এ ন্যাচারাল ফিনোমেনা হোয়ার সার্টেন গ্যাসেস, মেনলি কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড মিথেন ইন দ্য Earth's atmosphere trap heat from the sun, warming the planet and making it habitable. গ্রিন হাউস এফেক্ট হলো একটা প্রাকৃতিক একটা ঘটনা। এর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন এই ধরনের গ্যাসগুলি পৃথিবীর যে আবহমণ্ডল, সেই আবহমণ্ডলে সূর্যের তাপকে আটকে রাখে এবং পৃথিবীকে উত্তপ্ত হতে, প্রাণীজগৎকে বেড়ে উঠতে সাহায্য করে। But excessive modernization increases these gases and thus causes global warming. কিন্তু অত্যধিক আধুনিক জীবনযাত্রা, যেমন কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, এই গাড়ি থেকে যে সমস্ত ধোঁয়া বেরোচ্ছে সেই সমস্ত, অর্থাৎ কয়লা পুড়িয়ে যে সমস্ত ধোঁয়া নির্গত হয়, তাদের মাধ্যমে আমরা দেখছি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন ঘটছে, হুইচ ইজ ডেট্রিমেন্টাল টু হিউম্যানিটি। এই বিশ্ব উষ্ণায়ন কিন্তু মানবতার জন্য একটা অত্যন্ত নেতিবাচক প্রভাবের জন্ম দিচ্ছে। বিশ্ব উষ্ণায়নের ফলে আমরা দেখব অদূর ভবিষ্যতে এই পৃথিবী অসহনীয় হয়ে উঠবে, মানুষ প্রজাতি আর এই পৃথিবীতে টিকে থাকতে পারবে না। সেই বিষয়টিকেই দ্য গ্রিন হাউস এফেক্ট এই কবিতার মাধ্যমে কার্ল ডেনিস বুঝিয়েছে। চলো এবার কবিতাটা পড়ি। তার আগে একটা কথা, যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এই কবিতাটা পড়ার পরে যদি কোথাও কোনো অসুবিধা থাকে, উইদাউট এনি হেজিটেশন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে সমস্ত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে এবং অবশ্যই একটা লাইক করো। ওকে, চলো শুরু করি কার্ল ডেনিসের বিখ্যাত কবিতা দ্য গ্রিন হাউস এফেক্ট। গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন অ্যান্ড দ্য গ্রেন বেল্টস বিগেন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস। ক্রমাগত উষ্ণায়ন প্রবণতা সম্ভবত চালু থাকবে। এই যে পৃথিবী উত্তপ্ত হওয়ার এই ঘটনা, ধীরে ধীরে প্রত্যেক দিনই পৃথিবী আগের দিনের থেকে একটু করে উত্তপ্ত হচ্ছে। এই ক্রমাগত পৃথিবী উত্তপ্ত হওয়ার ঘটনা সম্ভবত চলতেই থাকবে বা চালু থাকবে। দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন। ক্রমাগত উষ্ণায়ন প্রবণতা সম্ভবত চালু থাকবে। অ্যান্ড দ্য গ্রেন বেল্টস বিগেন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস। এবং শস্য বলয়গুলি ধীরে ধীরে সরে যাবে মেরুর দিকে। পৃথিবীর যে শস্য বলয় সেগুলো আমরা দেখি পৃথিবীর সমস্ত মধ্যভাগের মধ্যেই রয়েছে, কিন্তু
ধীরে ধীরে যদি গোটা বিশ্বে উষ্ণায়ন বাড়তে থাকে তাহলে আমরা একসময় দেখব যে জায়গাতে এখন শস্য বলয়গুলো রয়েছে সেগুলো প্রচণ্ড উত্তপ্ত হয়ে যাবে এবং তার ফলে সেখানে আর শস্য জন্মাবে না, সেই জায়গাগুলো মরুভূমিতে পরিণত হবে। এবং যে জায়গাতে এখন শস্য উৎপাদন হয় না, অর্থাৎ দুই মেরু অঞ্চল যেখানে সারা বছরই বরফ থাকে, কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের ফলে সেই সমস্ত মেরু অঞ্চলগুলোর বরফ গলে যাবে। সেই জায়গাটা তুলনামূলকভাবে যে জায়গায় এখন চাষাবাদ হচ্ছে সেই জায়গাটা প্রচণ্ড উত্তপ্ত হয়ে মরুভূমিতে পরিণত হবে, আর যে জায়গাটা এখন বরফ রয়েছে, বরফ জমে রয়েছে, সেই বরফগুলো গলে সেই জায়গাটা এই মরুভূমির তুলনায় তুলনামূলকভাবে একটু ঠান্ডা থাকবে। এবং আমরা দেখব পরবর্তী ক্ষেত্রে চাষাবাদ সেই সমস্ত অঞ্চলেই হচ্ছে। অ্যান্ড দ্য গ্রেন বেলস বিগেন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস। শস্য বলয়গুলি, গ্রেন বেলস শস্য বলয় মানে যেখানে অত্যধিক পরিমাণে শস্যের চাষ হয়, সেগুলো সাধারণত পৃথিবীর মধ্যভাগেই হয়। যদি এই বিশ্ব উষ্ণায়ন চলতেই থাকে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব পৃথিবীর মধ্যভাগ থেকে এই যে শস্য বলয়গুলো ধীরে ধীরে মেরু অঞ্চলের দিকে চলে যায়। প্লেন স্টেটস উইল বি অ্যাবান্ডেন্ট অ্যাজ জায়ান্ট ডাস্ট বাবেলস, গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। দ্য প্লেন স্টেট, সমতল রাজ্যগুলি, প্লেন স্টেটস মানে হচ্ছে সমতল রাজ্যগুলি, উইল বি অ্যাবান্ডেন্ট অ্যাজ জায়ান্ট ডাস্ট বাবেলস, এগুলো বিপুল ধুলার পাত্র হিসাবে ধীরে ধীরে জনপরিত্যক্ত হবে। প্লেন স্টেট বলতে আমেরিকা যুক্তরাষ্ট্রের 10টি রাজ্যের একটি অঞ্চলকে বোঝায় যেখানেতে আবহাওয়া খুব ভালো এবং সেখানে আমরা দেখি প্রচুর শস্য উৎপাদন হয়। কিন্তু কবি বলছেন দ্য প্লেন স্টেটস উইল বি অ্যাবান্ডেন্ট অ্যাজ জায়ান্ট ডাস্ট বাবেল। এই বিশ্ব উষ্ণায়নের ফলে আমরা দেখব এখন যে অঞ্চলে খুব ভালো শস্য উৎপাদন হয় সেই সমতল অঞ্চলগুলো কিছুদিন পরেই বিপুল ধুলার পাত্র হিসাবে জনপরিত্যক্ত হবে। এই অঞ্চলগুলো অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠবে, কারণ আমরা জানতেই পারছি যে এরপরে ধীরে ধীরে মেরু অঞ্চলগুলোতেই চাষাবাদ হবে। কাজেই এখন যে অঞ্চলগুলোতে চাষাবাদ হচ্ছে ধীরে ধীরে এগুলো প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠবে এবং এই জায়গাগুলো পুরো মরুভূমিতে পরিণত হবে। এবং মরুভূমিতে পরিণত হওয়ার ফলে আমরা দেখব এখানে আর চাষাবাদ হবে না। এখন এই সমস্ত অঞ্চলে প্রচুর শস্য উৎপাদন হয় বলে জনগণ এই অঞ্চলে বসবাস করে, কিন্তু কিছুদিন পরে এই জায়গা অত্যন্ত উত্তপ্ত হয়ে মরুভূমিতে পরিণত হবে এবং জনগণ এই অঞ্চল থেকে তারা সরে ধীরে ধীরে মেরুর দিকে চলে যাবে। গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। এবং গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা যে দুটো মেরু অঞ্চল, গ্রিনল্যান্ডও মেরু অঞ্চল, আন্টার্কটিকাও মেরু অঞ্চল, দুটো অঞ্চলে এখন খুবই অল্প পরিমাণ জনবসতি রয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকাতে প্রচুর জনসমাগম হবে এবং এই দুটো অঞ্চল অত্যন্ত ক্ষমতাশালী হয়ে উঠবে। গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার। এখন পৃথিবীর বুকে ক্ষমতাশালী জায়গা বা দেশ বলতে যে সমস্ত অঞ্চলগুলোকে বোঝানো হয়, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, কবি যে অঞ্চলের লোক, আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের সুপার পাওয়ার, কিন্তু পরবর্তী ক্ষেত্রে অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠবে। লোকজন এই আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো জায়গায় থাকবে না, তারা গ্রিনল্যান্ড অ্যান্টার্কটিকার দিকে চলে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব বিশ্বে গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা এই সমস্ত দেশগুলো প্রভূত ক্ষমতাশালী হয়ে উঠবে। যেখানেই শস্য ভাণ্ডার তৈরি হবে সেই জায়গায় ধীরে ধীরে অর্থশালী এবং ধীরে ধীরে ক্ষমতাশালী হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। সেই বিষয়টিকে আমাদের সামনে তুলে ধরছেন এবং দেখো কবি যে অ্যাপ্রোচের মাধ্যমে কবিতাটা লিখছেন এটা একটা কনভারসেশনাল অ্যাপ্রোচ, যেন কারোর সঙ্গে তিনি কথা বলছেন, কাউকে তিনি কি ঘটনা ঘটতে যাচ্ছে সেই বিষয়টা জানাচ্ছেন। কথোপকথনধর্মী যে ছন্দের তিনি ব্যবহার করছেন এটাই কার্ল ডেনিসের লেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ইভেন ইফ উই প্লে দেম অফ এগেনস্ট ইচ আদার ফর মোর এড উই উইল স্টিল বি পুয়ারার দ্যান উই আর নাও, লাইফ উইল বি ডিফারেন্ট, গুড টিলেবেল ল্যান্ড সো ডিয়ার। যদি গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকাকে বেশি সাহায্যের আশায় আমরা পারস্পরিক লড়াইয়ে লিপ্তও করে দিই, উই উইল স্টিল বি পুয়ার দ্যান উই আর নাও, আমরা তখনও কিন্তু দরিদ্রই থাকবো। আমরা এখন যে অবস্থায় আছি পরবর্তী ক্ষেত্রে পৃথিবী যখন অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠবে, যখন গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকা অত্যন্ত ক্ষমতাশালী হয়ে উঠবে, গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকার মধ্যে যদি আমরা লড়াইও বাঁধিয়ে দিই আমরা কিন্তু ধীরে ধীরে দরিদ্র হয়ে যাব, আমরা কিন্তু গরিব থেকে গরিবতর হয়ে যাব। এখন আমরা যে ক্ষমতাশালী বা যে অর্থশালী রয়েছি পরবর্তী ক্ষেত্রে আমরা ধীরে ধীরে ক্ষমতাহীন হয়ে যাব, আমাদের অর্থ ধীরে ধীরে সব শেষ হয়ে যাবে, আমরা খুব গরিব হয়ে যাব। উই উইল স্টিল বি পুয়ারার দ্যান উই আর নাও, লাইফ উইল বি ডিফারেন্ট, গুড টিলেবেল ল্যান্ড সো ডিয়ার। তখন জীবন হবে সম্পূর্ণ অন্যরকম। ভবিষ্যতের পৃথিবীতে, যে পৃথিবীটা আমরা বলছি ডিস্টোপিয়ান ফিউচার, ভবিষ্যতের পৃথিবী, সেই পৃথিবীটা
সম্পূর্ণ অন্য রকম হবে। গুড টিলেবেল ল্যান্ড সো ডিয়ার, চাষযোগ্য জমি, টিলেবেল ল্যান্ড মানে হচ্ছে চাষযোগ্য জমি, টিলেবেল ল্যান্ড বা চাষযোগ্য জমি তখন অত্যন্ত অভাব হবে। ভালো চাষযোগ্য জমি অত্যন্ত অভাব হবে, কারণ যে জায়গায় এখন চাষযোগ্য জমিগুলো রয়েছে সেই জায়গাগুলো উত্তপ্ত মরুভূমিতে পরিণত হবে, সেখানে কেউ আর চাষ করবে না, সবাই গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকায় চলে যাবে এবং সেই জায়গাগুলো ছোট, সব লোক যদি সেখানে গিয়ে জমি কেনে তখন ভালো চাষযোগ্য জমির আমরা দেখবো অভাব হয়েছে। দ্য সাবার্বস উইল গিভ ওয়ে টু ফার্মস, দ্য সিটিজ ফিল আপ এগেন উইথ পিপল টু পুয়ার টু ওন কার্স, ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিজ। সাবার্বস মানে সাবারবান যাকে বলে শহরতলি, শহরতলিগুলো আমরা তখন দেখবো খামারে পরিণত হচ্ছে। শহরতলিতে এখন যে সমস্ত লোকজন বাস করে, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব শহরতলিগুলো খামারে পরিণত হচ্ছে। দ্য সিটিজ ফিল আপ এগেন উইথ পিপল টু পুয়ার টু ওন কার, গোটা শহর জুড়ে তখন সেই সমস্ত লোকেই ভরে যাবে যারা খুব দরিদ্র, যারা নিজেদের ব্যবহারের জন্য কোনো গাড়ি কিনতে পারবে না। আমেরিকা যুক্তরাষ্ট্রে মোটামুটি সবারই গাড়ি আছে, কিন্তু এরপরে এমন একটা সময় আসতে যাচ্ছে যখন এই অঞ্চলের সমস্ত অধিবাসী খুব দরিদ্র হয়ে যাবে, অফিসে যাওয়ার জন্য বা কোনো কাজে যাওয়ার জন্য তারা কেউ আর নিজের গাড়িকে ব্যবহার করতে পারবে না, কারণ তাদের তখন গাড়ি থাকবে না, তারা গাড়ি কেনার অর্থ তখন সংগ্রহ করতে পারবে না, তারা দরিদ্র হয়ে যাবে। ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিজ, তারা হয় হেঁটে কাজ করতে যাবে অথবা ঠেলা গাড়িতে তারা ভিড় জমাবে, ঠেলা গাড়ি করে করে তারা কাজ করতে যাবে। উই উইল মুভ ডাউন স্ট্রিটস লাইন উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিজ, নট এলমস অ্যান্ড ওকস উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লন। আমরা তখন সেই সমস্ত রাস্তা ধরে যাতায়াত করব যেগুলোর ধারে আছে বাদাম গাছ। আমরা এরপরে এমন সমস্ত রাস্তা ধরে ধরে যাতায়াত করব যে রাস্তার পাশে লাগানো থাকবে ব্যবহার উপযোগী বাদাম গাছ। বাদাম গাছের যে ফল বাদাম, সেগুলো মানুষ খাবার জন্য ব্যবহার করে, কিন্তু পথের পাশে কেউ বাদাম গাছ লাগায়। পাশে মানুষ সাধারণত যেগুলো দেখতে সুন্দর সেই সমস্ত গাছ লাগায়, যে সমস্ত গাছ ছায়াদান করে সেই সমস্ত গাছ লাগায়। কিন্তু এমন একটা পৃথিবী আসছে যখন মানুষ অত্যন্ত দরিদ্র হয়ে যাবে, তাদের জন্য ছায়াদানকারী গাছ বা সুন্দর দেখতে সুন্দর ফুল দেয় এই সমস্ত গাছের কোনো দরকার নেই। দরিদ্ররা কি লাগাবে? দরিদ্ররা রাস্তার পাশে লাগাবে বাদাম গাছ, যে বাদাম তাদের পেট ভরাতে কাজে লাগে। নর এলমস নর ওকস উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লন, মানুষ তার বাড়ির সামনে কোনো এলম গাছ, কোনো ওক গাছ, যে গাছ ছায়া দান করে, যে গাছ সৌন্দর্য দান করে, সেই সমস্ত গাছ লাগাবে না। তার বদলে তারা কি লাগাবে? উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লনস, তারা তাদের বাড়ির সামনের যে উঠোন তাতে ভেজিটেবল বা সবজি চাষ করবে। যুক্তরাষ্ট্রে সাধারণত বাড়ির সামনে সুন্দর সুন্দর লন করা হয়, সেখানে সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ সেসব লাগানো হয়। পরেতে কেউ আর এই সৌন্দর্যের জন্য গাছপালা লাগাবে না, সবাই প্র্যাকটিক্যাল ইউজ, প্রত্যেক দিনের ব্যবহারের জন্যই গাছপালা লাগাবে। এবং আমরা দেখব বাড়ির সামনের লনেতে তখন শাকসবজির চাষ হবে। দ্য ট্যাক্স বেস উইল বি টু স্মল টু সাপোর্ট দ্য পাবলিক বিল্ডিংস, উই উইল হ্যাভ টু ডোনেট আওয়ার্স আফটার ওয়ার্ক ইচ উইক টু টেক দ্য লন অফ দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল। দ্য ট্যাক্স বেস, এই যে করের যে আদায়, উইল বি টু স্মল টু সাপোর্ট দ্য পাবলিক বিল্ডিংস, এই করের আদায় খুব অল্প হবে, তার ফলে সরকারি যে ভবনগুলো সেগুলোর রক্ষণাবেক্ষণ হবে না। জনগণের করের টাকাতে সরকারি বিল্ডিংয়ের রক্ষণাবেক্ষণ হয়, কিন্তু এরপরে মানুষ যখন দরিদ্র হয়ে যাবে তখন করের আদায়ও কমে যাবে। তার ফলে আমরা দেখব যে সরকারি যে সমস্ত বাড়িঘর রয়েছে বা সরকারি যে সমস্ত ভবন রয়েছে সেগুলোর আর সঠিক রক্ষণাবেক্ষণ হবে না। উই উইল হ্যাভ টু ডোনেট আওয়ার্স আফটার ওয়ার্ক ইচ উইক, এবং প্রত্যেক সপ্তাহের সেই ক্লান্তিকর কাজের শেষে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা স্বেচ্ছাশ্রম দিয়ে এই সমস্ত সরকারি ভবনের রক্ষণাবেক্ষণ করতে হবে। টু রেক দ্য লন অফ দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল, গ্রন্থাগার এবং এই সিটি হলের সামনে বা টাউন হলের সামনে যে সমস্ত আঙিনা রয়েছে বা উঠোন রয়েছে সেগুলোকে পরিশ্রম করতেও আমরা দেখব মানুষ স্বেচ্ছাশ্রম দিচ্ছে, কারণ এরপরে আর সরকারের অত পয়সা থাকবে না যে এই সমস্ত গ্রন্থাগার বা এই টাউন হলগুলোর আশেপাশকে পরিষ্কার রাখতে, এবং তখন মানুষকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমেই আমরা দেখব এই সমস্ত কাজগুলোকে করতে হবে। অর্থাৎ যদি এই বিশ্ব উষ্ণায়ন চলতে থাকে তাহলে আর্থিক সম্পদশালী দেশগুলো ধীরে ধীরে গরিব হবে, এখন মানুষকে কায়িক শ্রমে নেমে আসতে হবে, তাদের সমস্ত আধুনিক শৌখিনতা, শৌখিন জীবনযাপন সবই বর্জন করতে হবে, এবং তখন আমরা দেখবো যে সরকারি যে ভবন সেগুলোকেও রক্ষণাবেক্ষণের জন্য স্বেচ্ছাশ্রম দিতে হচ্ছে। টু টাক পয়েন্ট দ্য চিমনি অফ দ্য ফেডারেল বিল্ডিং, সরকারি বাসভবনের
যে সমস্ত চিমনি সেগুলোরও পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ আমাদেরকেই করতে হবে। ইফ উই ডোন্ট ওয়ান্ট দ্য প্লেস টু ফল লাইক টেম্পলস ইন রোম, ডোন্ট ওয়ান্ট শিপ টু গেজ ইন আওয়ার স্কোয়ার্স অ্যাজ দে গেজ ইন দ্য ফোরাম ফর 1000 years, উইথ এ লিটিল এফোর্ট দ্য কান্ট্রি উইল গো অন। যদি আমরা না চাই যে আমাদের এই সমস্ত বাড়ি ঘর দৌড়, এই সমস্ত সরকারি বিখ্যাত আবাসস্থলগুলো যেগুলোর উপরে আমেরিকাবাসী অত্যন্ত গর্বিত, এগুলো যদি সেই রোমান সিভিলাইজেশনের সেই বিখ্যাত মন্দিরগুলোর মতো এই বিস্মৃতির অন্তরালে না চলে যায়, রোমানদের যে বিখ্যাত সব মন্দিরগুলো ছিল সেগুলো কালের নিয়মে সব ধ্বংস হয়ে গেছে এবং বিস্মৃতির অন্তরালে সেগুলো লীন হয়ে গেছে। এই ঘটনাটা আমেরিকা যুক্তরাষ্ট্রের সেই বিখ্যাত যে বিল্ডিং, যে সমস্ত সরকারি বিল্ডিংগুলোর উপরে আমেরিকানরা খুব গর্ববোধ করে, সেগুলো কালের নিয়মে অবলুপ্ত হয়ে যাবে যদি না আমরা এদের সঠিক রক্ষণাবেক্ষণ করি। এবং ডোন্ট ওয়ান্ট দ্য শিপ টু গ্রেজ ইন আওয়ার স্কোয়ার্স, আমাদের চারপাশে যে সমস্ত আঙিনা বা উঠোনগুলো রয়েছে তাতে যদি আমরা না চাই যে ভেড়ার পাল সেখানে চড়ে বেড়াচ্ছে, আমাদের উঠোনগুলো সেখানে যেখানে আমরা বসি সেই সব স্থানে যদি না আমরা চাই ভেড়ার পাল সেখানে চড়ে বেড়াচ্ছে, অ্যাজ দে গ্রেজ ইন দ্য ফোরাম ফর 1000 years, যেমন ভেড়ার পাল রোমের সেই বিখ্যাত মন্দিরগুলো ধ্বংস হয়ে যাওয়ার পরে সেই যে ফোরামগুলো, যেগুলো শহরের যে প্রাণকেন্দ্র, সেখানে আমরা দেখেছি হাজার হাজার ভেড়া বছরের পর বছর ধরে চড়ে বেরিয়েছে। সেই ঘটনা যদি আমাদের এখানে আমরা না দেখতে চাই, তাহলে আমাদেরকে এখন থেকেই যত্নবান হতে হবে, আমাদেরকে এই শহরের সমস্ত জিনিসপত্রগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে। উইথ এ লিটিল এফোর্ট দ্য কান্ট্রি উইল গো অন, সামান্য একটু প্রচেষ্টা হলেই আমাদের দেশ আবার চলতে শুরু করবে। জনগণের মধ্যে যদি সামান্যতম চেতনা জাগ্রত হয়, তাহলে আমাদের দেশ আবার সুন্দরভাবে চলতে শুরু করবে। সো হোয়াট ইফ উই হ্যাভ লস্ট আওয়ার হাই প্লেস টু স্ট্রঙ্গার কার্থেজেস হুজ ফার ফ্লাং ফ্লিটস উইল বি লোডেড উইথ মার্চেন্ডাইজ চিপার দ্যান আওয়ার্স। কি যায় আসে যদি আমরা আমাদের এই উচ্চ স্থান কার্থেজের মতো কোনো শক্তিধরের কাছে হারাই? কি যায় আসে? আমাদের মানুষজনের মধ্যে এখন সমাজ নিয়ে, এই পরিবেশ নিয়ে কোনো চিন্তাই নেই। আমেরিকান সোসাইটির মানুষজন তাদের পরিবেশগত কোনো চিন্তাই নেই, আমাদের এই পরিবেশকে বাঁচিয়ে রাখার কোনো চেষ্টাই তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। এটা যদিও আমেরিকানবাসীকে বলা হচ্ছে, অরিজিনালি এটা গোটা বিশ্বের সমস্ত মানব সভ্যতাকেই বলা হচ্ছে যে পরিবেশকে বাঁচিয়ে রাখার যদি আমরা চেষ্টা না করি, আমাদেরকে খুব করুণ ফল ভোগ করতে হবে। এবং কি ঘটনা ঘটবে? সো হোয়াট ইফ উই হ্যাভ লস্ট আওয়ার হাই প্লেস টু স্ট্রঙ্গার কার্থেজেস হুজ ফার ফ্লাং ফ্লিটস উইল বি লোডেড উইথ মার্চেন্ডাইজ চিপার দ্যান আওয়ার্স। কি যায় আসে যদি আমরা আমাদের এই উচ্চস্থান, আমাদের এই ক্ষমতা, আমাদের এই প্রতিপত্তি কার্থেজের মতো এক শক্তিশালী দেশের কাছে হারাই? কার্থেজ, অ্যানসিয়েন্ট রোমান সিভিলাইজেশনের কার্থেজ অত্যন্ত ক্ষমতাশালী এবং শক্তিশালী এক দেশ ছিল, যাদের নৌবহর সমগ্র বিশ্বে সে সময় প্রসিদ্ধ ছিল। এবং কার্থেজের নৌবহরের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে প্রচুর মালপত্রের আদান প্রদান হতো। তাই সেটাই কবি বলছি, যায় আসে যদি আমরা আমাদের উচ্চস্থান কার্থেজের মতো শক্তিধরের কাছে হারাই। হুজ ফার ফ্লাং ফ্লিটস উইল বি লোডেড উইথ মার্চেন্ডাইজ চিপার দ্যান আওয়ার, যাদের বহু বিস্তৃত বাণিজ্যপথ মালপত্র পূর্ণ এবং সেই মালপত্র আমাদের তুলনায় অনেক সস্তা। কার্থেজের মতো যদি কোনো শক্তিশালী দেশের কাছে আমরা আমাদের এই ক্ষমতা হারাই, আমাদের কিছুই যায় আসে না। তার কারণ এই দেশবাসী ভাবছে যদি কোনো শক্তিধর দেশ আমাদেরকে দখল করে, তাহলে সেই দেশের যে সমস্ত রণপোত তাতে প্রচুর সস্তার জিনিসপত্র থাকবে এবং সেই সস্তার জিনিসপত্র আমরা বোধহয় পাবো। সেই জন্যই কি যায় আসে আমাদের যদি আমরা আমাদের উচ্চস্থান কার্থেজের মতো দেশের কাছে, যারা মহাশক্তিধর, তাদের কাছে হারাই। তাদের বহু বিস্তৃত বাণিজ্য পথ মালপত্রে পূর্ণ এবং সেই মালপত্র খুব সস্তা। উই উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ অ্যাজ দ্য লাইটস ফ্রম কোরিয়ান আর্মাডাস পাস। আমরা সমুদ্র তীর থেকে এই ঘটনা দেখে খুশি হব যখন কোরিয়ান নৌবহরের আলো আমাদেরকে অতিক্রম করবে। উই উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ অ্যাজ দ্য লাইটস ফ্রম কোরিয়ান আর্মাডাস পাস। কোরিয়ান আর্মাডা মানে কোরিয়ার যে রণপথ বা সামরিক ক্ষমতা, সেটা গোটা বিশ্বেরই এখন অত্যন্ত সম্ভ্রমের একটা ব্যাপার, কারণ উত্তর কোরিয়াকে নিয়ে সবাই খুব চিন্তিত। তাই কবি খুব মজার ছলে এখানে বলছেন যে যদি কোনো কোরিয়ান আর্মাডা, যদি কোনো কোরিয়ার যে রণপথ তারা আমাদের এই ভূখণ্ডের চারপাশে
তাদের আলো জ্বালিয়ে জ্বালিয়ে ঘোরে। কোরিয়ান আর্মাটা যদি আমাদেরকে নজরবন্দিও করে, আমাদের উপরে যদি নজর রাখে, আমরা তাতেই খুশি হব। তার কারণ কি? কারণ কোরিয়ান আর্মাটা ধীরে ধীরে আমাদের তুলনায় বেশি শক্তিশালী হয়ে উঠবে। যদি বিশ্ব উষ্ণায়নের ঘটনা চলতে থাকে, আমরা দেখব আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে ধীরে ধীরে লোকজন কমতে শুরু করে। যখন কোরিয়ান আর্মাটা বা এরকম কোনো শক্তিধর রণপোত আমাদের উপর নজর রাখবে, আমরা তখন বিচেতে সেই সমুদ্র তীর থেকে আমরা তখন তাদের লক্ষ্য করব আর খুশি হব। Let them have their little time in the sun. We will say to ourselves as we begin to sway to the strains of our native beach band, ignoring the heats from the Arctic on the radio. আমরা কি কারণে খুশি হব? আমরা তখন বলবো, ওদেরকে ওদের মতো সূর্যের আলোয় দিন কাটাতে দাও। আমরা এই কারণে খুশি হব, আমরা বলবো যে আমাদের তো আর কোনো কষ্ট করতে হচ্ছে না, ওরা আমাদের চারপাশে ঘুরছে, আমাদের উপর নজর রাখছে, কি কেউ আমাদের দেশকে অধিকার করছে, কারোর ক্ষমতা বেড়ে যাচ্ছে, তাতে আমাদের কি যায় আসে? আমরা সমুদ্রের বিচেতে আনন্দ করব, সময় কাটাবো এবং এটা বলবো, let them have their little time in the sun. We will say to ourselves as we begin to sway. আমরা সমুদ্রের পাড়ে এখন খুব আনন্দ করছি এবং যদি এই ঘটনা ঘটে, আমরা আনন্দে দুলতে দুলতে এই কথাটাই বলবো, let them have their little time in the sun. ওদেরকে ওদের মতো সূর্যের আলোয় দিন কাটাতে দাও। To the strains of our native beach band, আমরা সমুদ্র তীরে স্বদেশি ব্যান্ডের গানের তালে তালে দুলতে শুরু করব। সমস্ত পৃথিবীবাসী এই বিশ্ব উষ্ণায়ন নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নেই, তারা নিজেদের মতো ভোগবিলাসে মত্ত, তারা আধুনিক জীবনযাত্রায় মত্ত, নাচ গান ব্যান্ডের মাধ্যমে কোমর দোলানো এই সমস্ত হালকা কাজেতেই তাদের সময়কে অতিবাহিত করছে। বিশ্ব উষ্ণায়নের মতো জটিল বিষয় নিয়ে তাদের চিন্তা করার মতো সময় নেই। দ্য স্ট্রেন্স অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড, আমরা সমুদ্রের তীরে স্বদেশি ব্যান্ডের গানের তালে তালে এখন নাচতে বা কোমর দোলাতে অভ্যস্ত। ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্টিক অন দ্য রেডিও, কিন্তু বেতার তরঙ্গ মারফত দক্ষিণ মেরু থেকে আগত উষ্ণায়নের সাবধান বার্তা আমাদের কানে পৌঁছচ্ছে না। ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্টিক অন দ্য রেডিও, আর্টিক দক্ষিণ মেরু, তাই দক্ষিণ মেরুতে আমরা দেখছি বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়ছে, ধীরে ধীরে বরফগুলো গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, বিশ্ব উষ্ণায়নের ফলে দক্ষিণ মেরু উত্তপ্ত হয়ে উঠছে এবং দক্ষিণ মেরু থেকে বারবার করে বেতার তরঙ্গ মারফত গোটা বিশ্ববাসীর কাছে একটা আবেদন, আমরা কলকারখানাতে কয়লার ব্যবহার কমাও, তোমরা গাড়ির ধোঁয়া কমাও, আমরা বিশ্ব উষ্ণায়ন থেকে প্রকৃতিকে বাঁচাবার চেষ্টা করো। বারবার করে এই দক্ষিণ মেরু থেকে এই বেতার তরঙ্গ আসছে, কিন্তু সেই সমস্ত বিষয়ে আমাদের কারোর ভ্রুক্ষেপ নাই। তার বদলে কী করছি আমরা? তার বদলে সমুদ্রের বিচেতে আমাদের যে সমস্ত স্বদেশি ব্যান্ড গান বাজাচ্ছে তাদের সঙ্গে সঙ্গে কোমর দোলাচ্ছি, এই ভেবে এই যাক বাবা, আমাকে তো করতে হচ্ছে না, যদি বিশ্বে উষ্ণায়ন হয় হবে, আমার কি যায় আসে। কিন্তু এরকমভাবে আজকে আমি ভাবছি আমার কি যায় আসে বিশ্বে উষ্ণায়ন হোক না, সবাই যদি এরকম ভাবতে শুরু করি, এমন একটা সময় আসবে প্রচণ্ড উষ্ণায়নের ফলে এই অঞ্চল মরুভূমিতে পরিণত হবে, মানুষজনকে তখন বাঁচার তাগিদে মেরুর দিকে ছুটতে হবে এবং খুব অল্প দিনের মধ্যেই এই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে। পৃথিবীর যেটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ইগনোরেন্ট পিপল, আমরা অজ্ঞান সব মানুষজন বারবার করে মেরু অঞ্চল থেকে বেতার তরঙ্গের মাধ্যমে এই বিপদবাণী ভেসে এলেও আমরা সে বিষয়ে বিন্দুমাত্র ভাবিত না, আমরা আনন্দে মগ্ন। দ্য গ্রিন হাউস এফেক্ট এই কবিতার মাধ্যমে বিশ্ব উষ্ণায়নের ফলে মানব জীবনে কি পরিবর্তন আসতে যাচ্ছে এবং বিশ্বের যে শক্তির ভারসাম্য তার মধ্যে কি তারতম্য আসতে যাচ্ছে খুব সুন্দরভাবে কার্ল ডেনিস এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তিনি বারবার করে মানুষকে এই বিষয়ে সচেতন করছেন যে হে মানুষ, বিশ্ব উষ্ণায়ন ধীরে ধীরে পৃথিবীর প্রকৃতিগত পরিবর্তন ঘটাচ্ছে এবং যদি এই ঘটনা চলতে থাকে খুব অল্প দিনের মধ্যেই এই পৃথিবী মানুষবাসের অনুপযুক্ত হয়ে উঠবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটবে, সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হবে। কাজেই তোমাদের সচেতন হওয়ার সময় এসেছে, কিন্তু এখনও তুমি অচেতন, এখনও তুমি আনন্দে মগ্ন, এখনও তুমি আধুনিক জীবনযাত্রায় মগ্ন। যদি বিশ্ব উষ্ণায়ন থেকে নিজেকে এবং এই পৃথিবীকে বাঁচাতে হয়, এখনই তোমাকে সচেতন হতে হবে এবং সেই বার্তাটা দ্য গ্রিন হাউস এফেক্ট এই কবিতার মাধ্যমে কার্ল ডেনিস তুলে ধরছে। এই হলো দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস এই কবিতাটি।
এই কবিতা থেকে আমরা 2 কি 3টে প্রশ্ন করলেই আমাদের হয়ে যাবে, মানে 2টো বড় প্রশ্ন এবং 2-3টে ছোট প্রশ্ন করলেই আমাদের এই কবিতা থেকে যা আসবে পরীক্ষায় আমরা পেয়ে যাব। নেক্সট টিউটোরিয়ালে আমি এখান থেকে কি কি পরীক্ষায় আসতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং তার পরের টিউটোরিয়ালে যা যা প্রশ্ন উত্তর হয় সেগুলো সব লিখি। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আর যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।